হ্যালো, এইচএসসি 25-এ যারা আছো তোমাদের তো সবে মাত্র এইচএসসিটা শেষ হয়েছে। এখন তোমরা অবশ্যই অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নিচ্ছ, কেউ মেডিকেলের জন্য প্রিপারেশন নিচ্ছ, আর কেউ ইঞ্জিনিয়ারিংয়ের জন্য প্রিপারেশন নিচ্ছ, আবার অনেকে আছো যারা ভার্সিটির জন্য প্রিপারেশন নিচ্ছ। তো আজকে আমি তোমরা যারা ইঞ্জিনিয়ারিং এবং ভার্সিটির জন্য আছো তোমাদের আমি কিছু গাইডলাইন দেওয়ার চেষ্টা করবো যাতে তোমরা ভুল না করতে পারো। কারণ অ্যাডমিশন টাইমটা আসলে খুবই কম একটা সময়, লাইক 3 মাসের মধ্যেই প্রায় আমাদের ফুল সিলেবাসটা শেষ করা লাগবে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, এবং যারা ভার্সিটি ওদের প্লাস একটা বায়োলজিও শেষ করা লাগে। তো এখানে আমরা অনেকেই অনেক রকম ভুল করি, আমিও যখন এইচএসসি লাইফে ছিলাম অনেক ভুল করে আসছি, বাট আমি যেসব ভুল করছি এবং যেসব কাজ করা উচিত সেসব আজকে আমি তোমাদের বোঝানোর চেষ্টা করতেছি। তো প্রথমে আমি তোমাদের বলবো, আমাদের প্রথম একটা ভুল হচ্ছে তুমি আগে তোমার গোলটা ফিক্স করো। তোমার গোল ফিক্স করো, এই গোলটা অবশ্যই হতে হবে একটা ক্যারিয়ার ভিত্তিক। তুমি কোনো ভার্সিটি ভিত্তিক কোনো গোল করতে পারবে না, মানে কোনো গোল সেট করতে পারবে না। লাইক তুমি এইদার ইঞ্জিনিয়ারিংয়ে যাবা, অথবা তুমি মেডিকেলে আসবা, অথবা তুমি অন্য কোনো কিছু করার ইচ্ছা থাকলে সেটা করবা। লাইক ভার্সিটিতে অনেকে পিওর সাবজেক্ট নিয়ে লেখাপড়া করতে চায়, সেটা একটা ইচ্ছা হতে পারে। রিসার্চার হইতে চায় অনেকে, অনেকে টিচার হইতে চায়, এরকম আলাদা আলাদা ইচ্ছা তোমার থাকতে পারে। তুমি আগে শিওর হয়ে নিবা তুমি কী হইতে চাও অ্যাকচুয়ালি লাইফে, তুমি কোন কাজ করে তোমার শান্তি পাবা, ঠিক আছে? কারণ অনেকেই থাকে অ্যাকচুয়ালি যাদের টার্গেট থাকে এইদার বুয়েট, অথবা টার্গেট থাকে ডিউ, অথবা টার্গেট থাকে সিএমসি, ডিএমসি, এরকম টার্গেট থাকে। বাট এটা আসলে আমাদের গোল ফিক্স করার জন্য এভাবে টার্গেট রাখা উচিত না। কারণ তুমি যদি এভাবে গোল ফিক্স করে তুমি যদি এসবের মধ্যে কোনো একটাতে টিকেও যাও, আলটিমেটলি তুমি কিন্তু পরবর্তীতে এখানে কোপ আপ করতে পারবে না। কারণ ইঞ্জিনিয়ারিংয়ের লেখাপড়াও খুবই হার্ড, মেডিকেলের লেখাপড়াও খুবই হার্ড। তো সেই জন্য আগে তুমি শিওর হয়ে নিবা কী পড়তে চাও। লাইক যেহেতু আমি এখানে ইঞ্জিনিয়ারিং প্লাস ভার্সিটি নিয়ে কথা বলতেছি, তাহলে আমি ধরে নিলাম তোমার গোল ইঞ্জিনিয়ারিং, ইঞ্জিনিয়ারিং তোমার গোল। এখন ইঞ্জিনিয়ারিং যদি তোমার গোল হয়, প্রথমত আমি তোমাকে শুরুতেই একটু ডিমোটিভেট করার চেষ্টা করব। কারণ ইঞ্জিনিয়ারিংয়ের জন্য সবার প্রথম পছন্দ থাকে বুয়েট, বাট তোমার রিয়েলিটি মানতে হবে যে বুয়েটে সিট আছে কয়টা? অনলি 1350টা। এখন 1350টা, বাংলাদেশে কিন্তু প্রচুর ছাত্র এখানে এক্সাম দিবে, এবং এই 1350টা সিটেই যে তোমার জাস্ট মানে পাওয়া যে কতটুকু টাফ সেটা তোমরা বুঝতেছো। তো প্রথমত তোমার বুঝতে হবে যে আমি ইঞ্জিনিয়ারিং পড়তে চাই। ইঞ্জিনিয়ারিং তুমি বুয়েটে পড়তে পারবা, চুয়েটে পড়তে পারবা, কুয়েটে পড়তে পারবা, রুয়েটে পড়তে পারবা, প্লাস পাবলিকের পাশাপাশি প্রাইভেটও আছে, ঠিক আছে? আইউটি আছে, আহসানুল্লাহ আছে, ঠিক আছে? তাইলে তুমি আগে শিওর হয়ে নিবা তুমি কিসে পড়তে চাইবা, এবং তুমি যেখানেই পড়ো তুমি যদি ভালো মতো কন্টিনিউ করতে পারো তাহলে তুমি সবখান থেকে ভালো একটা ফিউচার করতে পারবে, ঠিক আছে? তো সেই জন্য শুধু শুধু বুয়েটের পিছিয়ে জাস্ট বুয়েট হইলে আমার লাইফ সেট, বুয়েট না হইলে আমার সব কিছু শেষ, এরকম কোনো টার্গেট রাখবা না, ঠিক আছে? আমরা যতটুকু সম্ভব চেষ্টা করবো, বাট এটা এমন না যে আমাদের জীবনের চেয়ে আমরা এটাকে মানে খুব বেশি প্রায়োরিটি দিয়ে দেবো, এটা কিন্তু না, এরকম কিন্তু না। তো তাইলে এটা তোমরা বুঝতে পারছো। আমাদের প্রথম তাইলে আমাদের আছে বুয়েট, এরপর পাবলিকের মধ্যে আছে সিকেলুয়েট, সিকেলুয়েট। তো এই জন্য বুয়েটের জন্য তোমাদের অবশ্যই রিটেন প্র্যাকটিস করা লাগবে, রিটেন প্লাস বুয়েটে কিন্তু এখন প্রিলিমিনারিও হয়, সাথে এমসিকিউ প্র্যাকটিস করা লাগবে, ঠিক আছে? এবং সিকিউরিটির জন্য কিন্তু তোমার এমসিকিউ লাগে। তাহলে তুমি করবা কি, তুমি রিটেনের পাশাপাশি মাস্ট এমসিকিউ প্র্যাকটিস করবা। কারণ আমি অনেককেই দেখছি যারা এমসিকিউ কম প্র্যাকটিস করার কারণে, ঠিক আছে, প্রিলিতেও সমস্যা হয়েছে, সিকিউরিটিও সমস্যা হয়েছে, ঠিক আছে? তো এই জন্য এমসিকিউটা মাস্ট রাখবা সাথে, ঠিক আছে? তুমি প্রত্যেকটা চ্যাপ্টারের পর তুমি কোয়েশ্চেন ব্যাংকের এমসিকিউ করবা। তুমি যদি উদ্ভাসে পড়ো বা অন্যান্য কোনো ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন কোচিংয়ে পড়ো, সেখানে তোমাকে অবশ্যই সব রকমের কন্টেন্ট দিয়ে দিবে, সেখানে এমসিকিউ থাকবে, রিটেনও থাকবে। তো তুমি এমসিকিউ প্র্যাকটিস করবা, রিটেনও প্র্যাকটিস করবা। এই ভুল কখনো করবা না যে আমি খালি বুয়েটকে টার্গেট করে এমসিকিউ বাদ দিয়ে আসবো, এইটা অনেক বড় একটা ভুল, এটার কারণে অনেকেরই সমস্যা হয়, ঠিক আছে? তো আমাদের প্রথম মিস্টেক হচ্ছে কি, আমরা অনেকে এমসিকিউ করি না, এমসিকিউ প্র্যাকটিস করা লাগবে। সেকেন্ড, আমরা কেমনে পড়বো? দেখো এখানে অনেকেই অনেক কিছু পড়ার চেষ্টা করে, এবং আরেকটা জিনিস, এখানে কখনো ডিমোটিভেট হওয়া যাবে না। ডিমোটিভেট বলতে আমি কী বুঝাইলাম, আসলে অনেক সময় দেখবা তোমার ফ্রেন্ডরা এমন এমন টপিক নিয়ে আলোচনা করতেছে, তুমি যেগুলোর নামও হয়তো শুনবা না, ঠিক আছে? বাট এদের উদ্দেশ্যই হচ্ছে তোমাকে ডিমোটিভেট করা। তো আগে একটা জিনিস শিওর হয়ে নিবা এবং নিজেকে বুঝাবা যে অ্যাডমিশনে কখনো বাইরের কিছু আসবে না, ঠিক আছে? ইভেন যদি আসেও এটা খালি 5% আসবে, 5%। এই 5%-এ তোমার কিছু যায় আসে না, ঠিক আছে? তো তুমি যা এতদিন ধরে পড়ে আসছো তাই তোমার মেইন সম্বল, তুমি ওগুলা নিয়েই তুমি এক্সাম দিবা। তো তুমি ডিমোটিভেট হবে না, তোমার কাজ হচ্ছে তুমি যদি ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাংকটা ভালো মতো শেষ করে থাকো, ঠিক আছে? ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাংক ভালো মতো করবা, সাথে তুমি উদ্ভাসের একটা কনসেপ্ট বুক আছে, কনসেপ্ট বুক
এই বইটা খুবই ভালো, কনসেপ্ট বুক থেকে তুমি সবগুলো কনসেপ্ট শেষ করার চেষ্টা করবে, ঠিক আছে? এটা এমন না যে তোমার 100% সবগুলো চ্যাপ্টারই শেষ করা লাগবে। আমাদের বেলায় এমন হয়েছে আমি সব চ্যাপ্টার শেষ করতে পারিনি, বাট অ্যাটলিস্ট 70% চ্যাপ্টার যাতে এখানকার শেষ থাকে, ঠিক আছে? কনসেপ্ট বুকের 70% চ্যাপ্টার যাতে শেষ থাকে, সেটা ফিজিক্সের জন্য খুবই ইম্পর্টেন্ট। ফিজিক্সের জন্য কনসেপ্ট বুকটা একটু ভালো মতো দেখবা, ঠিক আছে? ফিজিক্সের জন্য কনসেপ্ট বুক একদম মাস্ট। এবার ম্যাথের জন্য যা করবা, ম্যাথের জন্য আমি খুব বেশি কিছু করতে বলবো না। ম্যাথের জন্য তোমার জাস্ট কেতাবুদ্দিন স্যারের বই অথবা যে কোনো একটা বই প্লাস তোমার কোয়েশ্চেন ব্যাংক, এটাই কিন্তু খুবই ইজিলি সুন্দর মতো তোমার ম্যাথটা শেষ করে দিবে। তাহলে বই প্লাস কোয়েশ্চেন ব্যাংক করবা ম্যাথের জন্য, এর অতিরিক্ত কিছুই করা লাগবে না, ঠিক আছে? হ্যাঁ, যারা বুয়েটে ফার্স্ট হইতে চাও বা সিকে রুয়েটে ফার্স্ট হইতে চাও, ওরা হয়তো এক্সট্রা কিছু চাইলে করতে পারো, বাট আমি ফার্স্ট হই নাই, আমি তোমাদেরকে কেমনে ফার্স্ট হওয়া লাগে সেটা আমি তোমাদেরকে জানাতে পারবো না, ঠিক আছে? আমি যা করছি এবং আমি এতদিন ধরে যা বুঝতে পারছি, যা যা করা উচিত তা নিয়ে আজকে আমি তোমাদেরকে একটা গাইডলাইন দিচ্ছি, ঠিক আছে? তো বই প্লাস কোয়েশ্চেন ব্যাংক করবা। কেমিস্ট্রির জন্য আমি খুব অতিরিক্ত কিছু সাজেস্ট করবো না, কারণ কেমিস্ট্রিতে আসলে খুব হার্ড অঙ্ক আসে না। অনেকেই বলবে তুমি গুহা স্যারের বই সলভ করো, বাট এটা যে লাগবে এমন কিছু না, তোমার যদি এক্সট্রা টাইম থাকে তখন তুমি করতে পারো। কেমিস্ট্রির জন্য তোমার হাজারিনাক স্যারের যেই বইটা আছে চেষ্টা করবা, বইয়ের যে অঙ্কগুলো আছে সেগুলো করার চেষ্টা করবা, ঠিক আছে? দেখবে এখানে প্রত্যেকটা টপিকের মানে প্রত্যেকটা টপিক শেষ হওয়ার পরে প্রায় অনেকগুলো অঙ্ক কিন্তু দেওয়া আছে। তো তুমি ওই অঙ্কগুলো একটু জাস্ট চোখে দেখবা যে অঙ্কগুলো তুমি পারতেছো কিনা। যেই 2-3টা অঙ্কে তুমি আটকাবা, সেই 2-3টা অঙ্ক তুমি হাতে করার চেষ্টা করবা, ক্যালকুলেটারে করতে পারো, ঠিক আছে? তাহলে আমি বুঝতে পারলাম যে কীভাবে পড়া উচিত, ঠিক আছে? তাহলে আমাদের একদম সিম্পল, ডিমোটিভেট হওয়া যাবে না। আমি এতদিন ধরে যা পড়ছি তাই আসবে এবং আমি তা যাতে সুন্দর মতো লিখে আসতে পারি সেটাই আমার টার্গেট, ঠিক আছে? ফিজিক্সের জন্য অনেক অনেক এক্সট্রা কিছু পড়তে চাই। ফিজিক্সের জন্য অনেকে কী করতে চাই, ইন্ডিয়ান বই পড়তে চাই, ঠিক আছে? তারপর অনেকে দেখবা যে গাণিতিক পদার্থবিজ্ঞানের সব অঙ্ক সলভ করতেছে, প্রায় প্রত্যেকটা চ্যাপ্টারে 400-500 অঙ্ক আছে। এতগুলো অঙ্ক তো ভাই সলভ করতে গেলে তুমি অন্য সাবজেক্টকে তুমি হয়তো টাচও করতে পারবে না, ঠিক আছে? প্লাস অ্যাডমিশন হচ্ছে স্ট্র্যাটেজিক্যালি আগানোর একটা জায়গা, ঠিক আছে? এখানে মানে অ্যাডমিশনে ভালো করার জন্য তোমার ঘুম বাদ দিয়ে দেওয়া লাগবে, খাওয়া দাওয়া বাদ দিয়ে দেওয়া লাগবে, ঘর ছেড়ে অন্য জায়গায় গিয়ে থাকা লাগবে, এগুলো সবগুলো ফালতু কথা। এগুলো শুনলে তোমারই লস, ঠিক আছে? হয়তো তুমি টিকে যাবে এসব করে, বাট তোমার লাইফের যে 3টা মাস যে এইভাবে খারাপভাবে কাটলো এটা কিন্তু আর ফিরে আসবে না। তো আমরা অ্যাডমিশনে সব কিছুই করবো, ঠিক আছে? তাহলে আমরা এত উল্টাপাল্টা কিছু করবো না। ফিজিক্সের জন্য একদম বেস্ট হচ্ছে তুমি কনসেপ্ট বুকটা করো, ঠিক আছে? কনসেপ্ট বুক পড়ার পরে তুমি কোয়েশ্চেন ব্যাংকটা করো এবং তোমার যে কোনো একটা বই, সেটা হয়তো ইশাক স্যারের বই হতে পারে, শিলু স্যারের বই হতে পারে, ঠিক আছে? এরকম যে কোনো একটা বই তুমি একটু দেখবা সব অঙ্ক তুমি পারতেছো কিনা। এগুলো যদি তুমি শিওর থাকো যে এর মধ্যে তুমি সব কিছু পারতেছো, তাইলে তোমার চান্স একদম নিশ্চিত, ঠিক আছে? সাথে তুমি এমসিকিউ প্র্যাকটিসটা চালিয়ে যাবা, ঠিক আছে? ঠিক আছে, তাহলে এটা আমার ইঞ্জিনিয়ারিংয়ের জন্য। ভার্সিটির জন্য কী করবা, সেম, যে কোনো একটা বই। ভার্সিটির জন্য 3টা সাবজেক্টের জন্য যে কোনো একটা বই প্লাস ভার্সিটির কোয়েশ্চেন ব্যাংক, এবং মাঝে মাঝে ঢাকা ভার্সিটির কোয়েশ্চেন একটু হার্ড করে, এমসিকিউটা একটু হার্ড করে। এই জন্য আমি বলবো ভার্সিটির জন্য জাস্ট ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাংকের কিছু কিছু ম্যাথ, সব ম্যাথ না, কিছু কিছু ম্যাথ তুমি দেখেই বুঝবা যে খুবই মানে ইজি কনসেপ্টের কিছু ম্যাথ আছে, তো ওই ম্যাথগুলো একটু করার চেষ্টা করবা, ঠিক আছে? ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাংকের যেগুলো ইজি ম্যাথ এবং ইজি কনসেপ্ট আছে এগুলো করার চেষ্টা করবা, প্লাস বইয়ের এমসিকিউটা একটু করতে পারলে ভালো। এগুলো আসলে ভাই তুমি এগুলো শেষ করতে করতে দেখবা যে তোমার হাতে আর কোনো টাইম থাকবে না। তো তুমি যদি অন্য কিছু করার চিন্তা করো আসলে তুমি করতে পারবা না তুমি যদি এগুলো ভালো মতো করে থাকো। আমি বুঝতে পারলাম। তাইলে আমরা মিস্টেক এমসিকিউ প্র্যাকটিস করবো। সেকেন্ড, আমরা খুব অতিরিক্ত কিছু করবো না, যা আমাদের হাতের কাছে আছে সেগুলি আমরা ভালো মতো করবো। থার্ড একটা জিনিস হচ্ছে কনসিস্টেন্সি। তুমি অনেকেই দেখ ভাই অ্যাডমিশনে একটা বড় ভুল করে। তোমরা তো আশা করি উদ্বাসে ভর্তি হয়েছো, মানে আমার মতে মানে বাংলাদেশে এক্সাম দেওয়ার জন্য, মানে অ্যাডমিশন সেন্ট্রিক এক্সাম দেওয়ার জন্য উদ্বাসের নিয়মটা খুবই সুন্দর, ঠিক আছে? অনেকে বলে যে উদ্বাসের উইকলির কোয়েশ্চেন নাকি খুবই হার্ড করে, বাট আসলে খুব বেশি হার্ড করে সেটা না। মোটামুটি যেটা স্ট্যান্ডার্ডের চেয়ে হয়তো একটু হার্ড করতে পারে, বাট দেখবা যে উদ্বাসে শুরুর 3-4টা উইকলিতে অনেকে খুব ভালো নাম্বার পাচ্ছে, বাট শেষে গিয়ে দেখবা যে ওরা কিন্তু কনসিস্টেন্ট থাকতেছে না, ওদের নাম্বার অনেকটুকুই কিন্তু ড্রপ করে। তো তার জন্য আমি বলবো তোমার শুরু থেকে যে একদম বেস্ট টপ নাম্বার পাওয়া লাগবে তা কিন্তু না। আবার তুমি একটা স্ট্যান্ডার্ড একটা নাম্বার আনার চেষ্টা করো, লাইক 60% নাম্বার তুমি কনসিস্টেন্টলি ধরে রাখার চেষ্টা করো, ঠিক আছে? তুমি যদি 60% কনসিস্টেন্টলি ধরে রাখতে পারো তাইলে ইনশাল্লাহ তোমার প্রিপারেশন যথেষ্ট, এনাফ প্রিপারেশন তোমার থেকে আছে, ঠিক আছে? প্লাস চেষ্টা করবা উইকলিগুলো ভালো মতো দেওয়ার, ঠিক আছে? উইকলিগুলো চেষ্টা করবো, উইকলির সাথে সাথে তোমার সিলেবাস একবার শেষ করে ফেলার চেষ্টা করবো, ঠিক আছে?
তাইলে তুমি একটা কনফিডেন্ট থাকবে। উইকলি যখন শেষ, তোমার সিলেবাস একবার শেষ, এরপর আরও এক্সাম হবে, চ্যাপ্টার ওয়াইজ এক্সাম হয়, টপিক ওয়াইজ চ্যাপ্টার ওয়াইজ সাবজেক্ট ওয়াইজ এক্সাম হয়, সেগুলোর সাথে সাথে তুমি আরেকবার শেষ করার চেষ্টা করবা। এভাবে তুমি যদি 3বার শেষ করে ফেলো তাহলে আসলে আর কিছুই লাগবে না। আচ্ছা, ফোর্থ একটা ভুল আমরা করে থাকি। আমাদের ফোর্থ ভুলটা হইল আমরা অতিরিক্ত ক্লাস করি। এটা খুবই বড় একটা ভুল, এবং এই ভুলটা আমিও করে আসছি। আমি অনলাইনে কিছু কোচিং সেন্টার থাকে মানে এইসব কোচিং সেন্টারের কাজই হচ্ছে তোমাকে সব শেষ করে দেওয়া, ঠিক আছে? তো ওরা শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত তোমাকে শেষ করে দেয়। তো এই জন্য ওদের এক একটা ক্লাসের ডিউরেশন হয় 6 ঘন্টা, 7 ঘন্টা, 8 ঘন্টা, এরকমও ক্লাস আছে। এইসব ক্লাস আমি যদি করতে যাই তাহলে কি আমার আর প্র্যাকটিস করার টাইম থাকলো? অ্যাডমিশনে তোমার সেই নদী নৌকার যে কনসেপ্ট, এটা যদি তোমার অ্যাডমিশনে এসে শিখা লাগে 6-7 ঘন্টার ক্লাস করে, তাইলে কি এটাকে আসলে ঠিক? এটা তুমি বলো। ঠিক আছে, তুমি ক্লাস করবা, অবশ্যই ক্লাস করবা, প্রিসাইজ ক্লাস করবা। এবং কিছু চ্যাপ্টার থাকবে, যেমন আমি এইচএসসিতে জৈব যৌগ কম পড়ে আসছিলাম, ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন কম পড়ে আসছিলাম, ঠিক আছে? তো এই জন্য এই ক্লাসগুলো তুমি চাইলে 8 ঘন্টার ক্লাস করতে পারো। এই চ্যাপ্টারগুলোর জন্য তুমি চাইলে 8 ঘন্টার ক্লাস করো, 20 ঘন্টার ক্লাস করো, কোনো সমস্যা নেই, কারণ এখানে তোমার বেসিক কম। যেখানে তোমার বেসিক কম তা তুমি অবশ্যই ক্লাস করে শেষ করো। একটু অতিরিক্ত তুমি চেষ্টা করবে, ইফোর্ট দিবা, ঠিক আছে না? বাট যেসব চ্যাপ্টার তুমি আসলে পারো ভালো মতো, এইচএসসিতে যেসব চ্যাপ্টার শেষ করে আসছো, সেসব চ্যাপ্টারের জন্য তো আসলে এত ক্লাস করার কোনো দরকার নেই, ঠিক আছে? সেসব চ্যাপ্টার তুমি আগে উদ্ভাসের কোয়েশ্চেন ব্যাংক নাও, কনসেপ্ট বুকটা নাও, দেখো সব পারতেছে কিনা। যেই টপিকে তোমার সমস্যা, সেই 8 ঘন্টার ক্লাস থেকে তুমি স্লাইড দেখো, স্লাইডে সেই টপিকটা কোন জায়গায় আছে দেখো, ওইটা যেই ডিউরেশনে আছে সেখান থেকে তুমি দেখে একটু শেষ করে ফেলো, তাইলে তো আসলে হয়ে গেলো, ঠিক আছে না? তো এই জন্য আমি পার্সোনালি বিশ্বাস করি যে আমি যদি এই 7-8 ঘন্টার ক্লাস না করতাম, আমার র্যাঙ্ক হয়তো আরেকটু আগায় থাকতো, ঠিক আছে? তো আমি এটা তোমাদের একটা বললাম, এটা একটা ভুল, এটা ইনশাল্লাহ এটা করা যাবে না, ঠিক আছে? পঞ্চম, অ্যাডমিশনের জন্য অনেকে আসো নামাজ কালাম ছেড়ে দিবা, যারা অন্যান্য ধর্মের আসো তারা হয়তো তোমাদের ধর্মের যেসব রুল আছে সেসব ছেড়ে দিবা, ঠিক আছে? সারাদিন লেখাপড়া করবা, ভাত খাওয়া ভুলে যাবা, ঘুমানো ভুলে যাবা, এটা করার কোনো দরকার নেই, ঠিক আছে? লাইফ বাই খুবই ছোটো একটা লাইফ, এখানে মানে সামান্য লেখাপড়ার জন্য যে সব কিছু ছেড়ে দিবা তা কিন্তু না। স্মার্টলি পড়বা, দিনে 8 থেকে 10 ঘন্টা পড়ার চেষ্টা করবা, পড়ার পরেও আরও 14 ঘন্টা থাকে, ঠিক আছে? 14 ঘন্টায় তুমি 8 ঘন্টা যদি ঘুমাও, হাতে আরও 6 ঘন্টা থাকে, এই 6 ঘন্টায় তুমি নামাজ পড়বা, সৃষ্টিকর্তাকে ডাকবা, অন্যান্য ধর্মের যারা আসো তারা তোমাদের সৃষ্টিকর্তা তো আসলে একজনই, তোমরা যে নিয়মে ডাকো সেই নিয়মে ডাকবা, ঠিক আছে? যে নিয়মে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা দেখাও সেই নিয়মে দেখাবা, স্মরণ করবা। এবং যারা মুসলিম আসো নামাজ পড়বা, দোয়া করবা, অন্যান্য ধর্মেরগুলোও দোয়া করবা। তো এই 6টা মিস্টেক তোমাদের কাছে আমি দেখাইলাম। এই 6টা মিস্টেক থেকে যদি তুমি বেঁচে থাকতে পারো, প্লাস একটু কনসিস্টেন্ট থাকতে পারো, ঠিক আছে? ডেইলির পড়া ডেইলি শেষ করে ফেলতে পারো, তাহলে আমি বিশ্বাস করি তোমাদের এইচএসসিতে যতটুকুই গ্যাপ থাকুক, অ্যাডমিশনে তোমাদের কোনো সমস্যা থাকবে না। তুমি 3 মাস পর গিয়ে দেখবা তুমি যথেষ্ট ম্যাচিউর একটা অবস্থানে আসো, এবং তুমি অন্যদের থেকে আগাই থাকো না থাকো এটা আমাদের লাগতেছে না, ঠিক আছে? এটা কম্পিটিটিভ এক্সাম, বাট তা বলে যে আমরা একদম সব কিছু উল্টাপাল্টা করে দেবো তা কিন্তু না। তুমি অ্যাটলিস্ট একটা অবস্থানে আসো, যে অবস্থানে তুমি বুঝতে পারবা যে এখন তুমি এক্সাম দিলে ঠান্ডা মাথায় তুমি টিকতে পারবা, ঠিক আছে? আরেকটা লাস্ট কথা, এটা অবশ্যই এক্সামের আগে খাটে, এই জিনিসটা হচ্ছে এই অ্যাডমিশনের একটা মেইন জিনিস হচ্ছে সবাই কিন্তু এখানে লেখাপড়া করে আসবে, তাইলে আমাদের পার্থক্যটা হয় কোথায়, যে কত ঠান্ডা মাথায় এক্সাম দিতে পারে সেটার উপর আমাদের পার্থক্যটা হয় আসলে। তো এক্সামটা অবশ্যই ঠান্ডা মাথায় দিবা। আমি লেখাপড়া করবো, বাট যেই মুহূর্তে আমি এক্সাম দিতে ঢুকলাম আমার সব কিছু বাদ, এবার আমি পড়ছি, যা আল্লাহ বা সৃষ্টিকর্তা আমাদের জন্য রাখছে তা আমি লিখে আসবো, এর বেশি কিছু আমার লাগবে না, যেটাই হয় ভালোর জন্য হয়, এইরকম একটা মাইন্ডসেট নিয়ে এক্সাম দিবা, ঠান্ডা মাথায় দেখবা যে সবই পারতেছে। তাইলে এতটুকুই থাকুক, তোমাদের কোনো জানার থাকলে আমাকে কমেন্টে জিজ্ঞেস করতে পারো।